পৃথিবীতে এখন প্রতি 5 জনের মধ্যে একজন হৃদরোগে ভুগছে, আর সেই রোগের প্রতিষেধক লুকিয়ে রয়েছে বিশেষ কিছু প্রজাতির ডাইনোসরের রক্তে। তাই 7 জন বিজ্ঞানীদের টিম যাত্রা শুরু করে এক ভয়ঙ্কর দ্বীপের উদ্দেশ্যে। তবে এখন প্রশ্ন, তারা কি পারবে সেই ব্লাড স্যাম্পল নিয়ে ফিরতে, নাকি শিকার হবে দ্বীপের ডাইনোসরদের হাতে? তো সিট বেল্ট বেঁধে নাও, কারণ শুরু হচ্ছে আমাদের প্রিয় জুরাসিক পার্ক সিরিজের নতুন গল্প, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। সালটা 2008। আজ থেকে প্রায় 17 বছর আগে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হুবার্ট দ্বীপে কয়েকজন বিজ্ঞানী মিলে একটা ডাইনোসর রিসার্চ ল্যাব করেছিল। সেইখানে তারা বিভিন্ন ডাইনোসরদের জেনেটিক পরীক্ষা করত। এছাড়াও ট্রান্সজেনিক এবং ডিএনএ মডিফিকেশন করে বিকৃত ডাইনোসর তৈরি করাই ছিল তাদের প্রধান কাজ। এই গবেষণা তাদের সফল হয়েছিল। তারা একটা 6 পায়ের বিকৃত ডাইনোসরাস সৃষ্টি করে, যার নাম ডিস্টার্স রেক্স, যেটা দেখতে যেমন অদ্ভুত তেমনই ভয়ঙ্কর। একদিন তারা ডিরেক্সকে নিয়ে রিসার্চ করার সময় একজন বিজ্ঞানী একটা চকলেট খেয়ে তার র্যাপারটা ল্যাবের মধ্যে ফেললে সেটা একটা বুলেট প্রুফ দরজার ভিতরে ঢুকে পুরো দরজা ম্যালফাংশন হয়ে যায়। আর সেই দরজার ওপারেই ছিল বিশাল ডিরেক্স। ম্যালফাংশনের কারণে দরজা বন্ধ না করা গেলে ডিরেক্স সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সবাই মেইন ডোর লক করে বেরিয়ে আসলেও একজন ভিতরে আটকা পড়লে ডিরেক্স তাকে জ্যান্ত গিলে খায়। এমনকি তার সহকর্মী তাকে চেষ্টা করেও বাঁচাতে পারে না। ডিরেক্সের তাণ্ডবে নষ্ট হয়ে যায় পুরো ল্যাব। যেসব বিজ্ঞানী বেঁচে ছিল তারা সবাই প্রাণের ভয়ে সেন্ট হুবার্ট দ্বীপ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর প্রায় 17 বছর পেরিয়ে যায়। এখন 2025 সাল। বিজ্ঞানীরা ডিএনএর সাথে বিভিন্ন মিউটেশন করে একসময় বিলুপ্ত প্রাণী ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসছে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পৃথিবীতে জলবায়ুর যে অবস্থা তার মোটেই ডাইনোসরদের জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র ইকুয়েডরের কিছু উষ্ণ এলাকার চারপাশে যেখানে অক্সিজেনের মাত্রা কম, সেইখানে তারা এখনও টিকে আছে। যদিও সেই সব অঞ্চলগুলোতে এখন মানুষের যাওয়া সম্পূর্ণ বারণ। এদিকে নিউ ইয়র্কে আজ রাস্তার খুব বেহাল অবস্থা। চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম, কারণ এক বিশাল তৃণভোজী ডাইনোসর যার নাম ব্র্যাকিওসরাস সে রাস্তার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই ডাইনোসরটাকে দেখভাল করার জন্য কোবিল হিল পার্কে রাখা হয়েছিল, তবে সুযোগ বুঝে এটা বাইরে বেরিয়ে আসতেই আজ এই বিপত্তি। এই জ্যামের মধ্যে মার্টিন নামের একটা লোক আটকে ছিল। সে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে এক্সিকিউটিভ হিসেবে। আজ সে বিশেষ কাজের জন্য বেনেট নামের একজন প্রাক্তন সামরিক গুপ্তচরের সাথে দেখা করতে এসছে। এই জ্যামের মধ্যে বেনেট ইতিমধ্যে গাড়িতে এসে বসলে সে জিজ্ঞেস করে মার্টিন তাকে কিভাবে চিনল আর কোন বিশেষ কাজে সে তাকে ডেকেছে। মার্টিন আসলে একজন আর্মি কন্ট্রাক্টর। বেনেট খুব সহজেই যে কোনো মিশন সম্পূর্ণ করে ফিরে আসতে ওস্তাদ, তাই এই বিশেষ কাজের জন্য সে উপযুক্ত মানুষ। পৃথিবীতে এখন খুব বেশি ডাইনোসর বেঁচে নেই, শুধুমাত্র ইকুয়েডর ছাড়া। তারা সেইখানে যেতে চলেছে এবং সেইখানে যেহেতু মানুষের যাওয়া বারণ, তাই সরকার থেকে সব কিছু গোপন রাখতে সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজন বেনেটের। কিন্তু ওই ভয়ঙ্কর জায়গা যেখানে নিশ্চিত মৃত্যু ওত পেতে বসে আছে, সেখানে বেনেট যেতে রাজি হয় না। সে জানে ইকুয়েডর গেলে ডাইনোসরটা তাদের জ্যান্ত গিলে খাবে, তাই সে মার্টিনের কথায় রাজি না হয়ে গাড়ি থেকে নামতে গেলে বেনেটকে জানায় তারা হয়তো বেআইনিভাবে সেখানে যাবে, কিন্তু সেখানে তারা এত টাকা পেতে পারে যা দিয়ে বাকি জীবনটা বেনেট পায়ের উপর পা তুলে বসে কাটাতে পারবে। তারা যদি ডাইনোসরের হাত থেকে একবার বেঁচে ফিরতে পারে তাহলে তাদের একটাই বিপদ, সেটা হলো সরকারের হাত থেকে সুরক্ষিত থাকা। এত টাকার অঙ্ক শুনে বেনেট রাজি হয়ে গেলে তারা যায় ডক্টর হেনরি লুমিস নামের একজন প্যালিওন্টোলজিস্টের কাছে। সে বিভিন্ন প্রাচীন জীবের জীবাশ্ম নিয়ে গবেষণা করে। মার্টিন তাকে বেনেটের সাথে পরিচয় করিয়ে বলে লুমিস গত 6 মাস ধরে পার্কার জেনিক্সকে ডাইনোসরদের নিয়ে তথ্য দিয়ে যাচ্ছে, মূলত একটা ওষুধ তৈরির জন্য যেটা আকাশ, স্থল ও জলের সবচেয়ে বড় ডাইনোসরদের রক্ত নিয়ে বানানো হবে। বর্তমানে পৃথিবীর 20% মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের এই ওষুধ হৃদরোগে আক্রান্তদের আয়ু প্রায় 20 বছর অবধি বাড়াতে পারে। এই ওষুধটা তৈরির জন্য ডাইনোসরদের ডিএনএ স্যাম্পল কপি করে ওষুধে ব্যবহার করতে হবে, কিন্তু এর জন্য জীবন্ত ডাইনোসরের রক্ত প্রয়োজন, তাও একটার নয়, 3 রকম প্রজাতির ডাইনোসরের। এবার যেহেতু তারা ইকুয়েডরে আছে, তাই ওষুধ বানাতে সবাই সিক্রেট মিশনে ইকুয়েডর যাচ্ছে। এটা শুনে বেনেট জিজ্ঞেস করে যদি ডাইনোসরের রক্ত দিয়ে এরকম ওষুধ বানানো যেতে পারে তাহলে সব থেকে বড় প্রজাতি কেন? লুমিস বলে একটা ডাইনোসর যত বড় তাদের হৃৎপিণ্ড ততটাই বড় হয় এবং তারা অনেক বেশি বয়স অবধি জীবিত থাকতে পারে। এমনকি ক্রিটিসিয়াস যুগের কিছু প্রজাতি 100 বছরের বেশি জীবন্ত ছিল। তাই তারা জলের সব থেকে বড় ডাইনোসর মোসাসোরাস, স্থলের টাইটানোসরাস এবং আকাশের সব থেকে বড় উড়ন্ত ডাইনোসর কোয়েটজালকোটলাসের ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে চলেছে।
বেনেট সবকিছু শুনে এখনো ভেবে পায় না তারা ডাইনোসরের ডেরায় গিয়ে কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে। এমনকি যদি জীবন্ত ডাইনোসর থেকে রক্ত নেওয়া হয় তাহলে তাদের মিশনও সম্ভব হবে না, কারণ ডাইনোসরের রক্ত মারা যাওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যায়। মার্টিন জানায় কোনো মিশন একটা টিম ছাড়া কিছুতেই পূরণ করতে পারবে না, তাই মার্টিন বেনেট ছাড়াও লুমিসকেও তাদের সাথে যেতে বলে। সে প্রথমে জীবনের ঝুঁকি নিয়ে কিছুতেই যেতে রাজি হয় না, তবে অনেক ভেবেচিন্তে নিজের চোখে ডাইনোসর দেখার ইচ্ছায় শেষমেশ রাজি হয়ে যায়। পরের দিন শুরু হলো যাত্রা। 3 জন মিলে প্রাইভেট প্লেন নিয়ে রওনা দিল ইকুয়েডরের থেকে 402 মাইল উত্তরে সুরিনামের রাজধানী প্যারামারিবোতে। সেইখানে তারা একটা বারে গিয়ে দেখা করে বেনেটের পুরনো বন্ধু ডানকানের সাথে, যে প্রায় 10 বছর ধরে সামরিক বাহিনীতে কাজ করত। ডানকানের কাছে একটা নিজস্ব জাহাজ রয়েছে, সেটা করেই তারা পাড়ি দেবে ইকুয়েডর। ডানকান প্রথমে তাদের সাথে যেতে রাজি হয় না, তবে দ্বিগুণ পয়সার লোভ পেয়ে আর মানা করতে পারে না। তারা পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে সরকারের চোখে ধুলো দিয়ে ইকুয়েডর পৌঁছানো যাবে। ডানকান তাদের সাথে ববি এবং নিনা নামে 2 জন গার্ডকে সামিল করে। সবাইকে নিয়ে ডানকান জাহাজে 7 জনের একটা দল তৈরি করে গোপন মিশন শুরু করলো। এই জাহাজের ক্যাপ্টেন ছিল লেক্লার্ক। যাত্রা শুরু হলে মার্টিন জানায় তারা যেহেতু জাহাজে করে যাচ্ছে তাই তারা প্রথমেই জলে থাকা মোসাসোরাসের রক্ত নেবে। সে আরও জানায় তারা যেখানে যাচ্ছে সেখানে অনেক আগে একটা ল্যাব ছিল, যেটা দুর্ঘটনার কারণে ধ্বংস হয়ে গেলেও এখনও বিপদ রয়েছে। আসলে এখানে মুভির শুরুতে দেখানো ল্যাবটার কথা বলা হচ্ছিল। তো বেনেট প্রশ্ন করে সবকিছুই প্ল্যান মাফিক চললেও তারা জীবিত ডাইনোসরের থেকে রক্ত নেবে কিভাবে। এটাও অবশ্য আগে থেকে ভেবে রেখেছে মার্টিন ও লুমিস। তার কোম্পানি বোতলের মতো দেখতে এমন একটা যন্ত্র বানিয়েছে যেটা একটা বিশেষ ধরনের বন্দুকের সাথে লাগিয়ে ডাইনোসরের দিকে ছুঁড়ে দিলে সেই বোতলের সামনের দিকে থাকা একটা ছুঁচ ডাইনোসরের শরীর থেকে পুরো বোতল রক্ত নিয়ে রকেটের মতো আকাশে 100 মিটার উপরে গিয়ে বোতলের মধ্যে থাকা একটা বিশেষ প্যারাশুট খুলে সেটা তার কাজ শেষ করে তাদের কাছেই ফিরে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাইনোসরের শরীরের চামড়া যেহেতু প্রায় 4 ইঞ্চি পুরু হয়, তাই তাদের এটা ডাইনোসরের 10 মিটারের মধ্যেই শ্যুট করতে হবে, না হলে এই যন্ত্র ডাইনোসরের চামড়া ভেদ করতে পারবে না। অন্যদিকে সমুদ্রের আরেক দিকে একটা ছোট্ট নৌকা করে রিউবেন এবং তার 2 জন মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যাচ্ছিল। সেইখানে তার বড় মেয়ে টেরেসাকে কলেজে ভর্তি করানোর জন্য। তারপর তারা কেপটাউন যাবে ঘুরতে। তাদের সাথে নৌকায় টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল। ইতিমধ্যে টেরেসার নজর পড়ে অনেক দূর থেকে আসা মোসাসোরাসের দিকে। সে তাদের দিকে এসে নৌকাটাকে ধাক্কা মারলে সবাই জলে পড়ে যায়, তবে কোনো মতেই সবাই নৌকায় উঠে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তো পরের দিন ডানকান রেডিওতে শুনতে পায় কেউ মেয়েদের সিগন্যাল পাঠাচ্ছে। আসলে সমুদ্রে কেউ যখন বিপদে পড়ে তখন সাহায্যের জন্য এই মেয়েদের সিগন্যাল পাঠানো হয়ে থাকে। এটা শুনে ডানকান সবার আগে আলোচনা করলে জানতে পারে রিউবেনদের নৌকা এই সিগন্যাল পাঠাচ্ছে, যেটা রয়েছে তাদের থেকে 28 মাইল দূরে। সেখানে যেতে অনেকটাই সময় লাগবে। লোকেশন অনুযায়ী ডানকানের জাহাজ এসে রিউবেন তার পরিবারকে উদ্ধার করে এবং তাদের জাহাজে নিয়ে এলে জানতে পারে তাদের এই অবস্থার কারণ মোসেসোরাস। তাদের মিশনের কথা শুনে রিউবেন ও তার পরিবার ঘাবড়ে গেলে তারা ভয় পেয়ে জাহাজ থেকে নেমে তাদের নৌকায় ফিরে যেতে চায়। যদিও কেউ তাদের কথায় পাত্তা না দিয়ে ডিজিটাল ম্যাপ বের করে টার্গেট কত দূর আছে দেখতে থাকলে তারা বুঝতে পারে ম্যাপের সফটওয়্যার কোনো কারণে কাজ করছে না। তাদের জাহাজের কাছে 2টো সিগন্যাল দেখাচ্ছে, একটা তো তাদের জাহাজ, তবে আরেকটা কি? কিন্তু এই দ্বিতীয় সিগন্যালটা যে মোসেসোরাসের সেটা কারোরই বুঝতে বাকি না থাকলেও কিছু প্রস্তুতি নেওয়ার আগে ডাইনোসরের হামলায় গোটা জাহাজটা দুলে উঠলে টেরেসা খুবই ভয় পেয়ে যায়। মার্টিন তাদের শান্ত থাকতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা একটা দ্বীপে পৌঁছবে যেখানে জিওথার্মাল এনার্জি থাকায় কোনো ডাইনোসর তাদের এরিয়ায় ঘেঁষতে পারবে না। কিন্তু এর মধ্যে মোসেসোরাস তাদের জাহাজের কাছে চলে আসায় তার শরীর থেকে রক্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিলে বেনেট তাকে জাহাজের রেলিংয়ের সাথে বেঁধে দিতে বলে, আর সেই মতো টার্গেটের অপেক্ষা করতে থাকে। ডাইনোসরটা 10 মিটারের আওতায় আসলেই বেনেট মোসেসোরাসের উপর শ্যুট করলে প্রথমবার সে টার্গেট মিস করে, তবে দ্বিতীয়বার আর মিস হয় না। ফলে মোসেসোরাসের শরীর থেকে ব্লাড স্যাম্পেল নিয়ে রকেটের মতো উড়ে প্যারাশুট খুলে নিচে আসলে লুমিস সেটা ধরে নেয়। তাদের মিশনের প্রথম ধাপ পূর্ণ হলে সবাই আনন্দ করতে থাকলে লুমিসের মাথায় কিন্তু অন্য চিন্তা ঘুরছিল। সে বেনেটকে গিয়ে বলে তারা যদি এই স্যাম্পল মার্টিনের কোম্পানিকে দেয় তাহলে তারা ওষুধ বানাবে, কিন্তু সেটা এতটাই চড়া দামে থাকবে যে পৃথিবীর 99% মানুষ কিনতেই পারবে না। তাই স্যাম্পল যদি তাদের না দিয়ে নিজেদের কাছে রেখে দেয় তাহলে কেমন হয়? বেনেট যদিও এত টাকা পাবে না, তাই সে তার কথায় সেরকম গুরুত্ব দেয় না।
তবে বিপদ এখনো কাটেনি, কারণ মোসেসোরাস আবার ফিরে আসছে। তবে সে একা নয়, আসছে স্পাইনোসরাস প্রজাতির আরও অনেকগুলো ডাইনোসরকে নিয়ে। এবার তারা এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার মুডে নেই। এই স্পাইনোসরাস প্রজাতির ডাইনোসর মোসেসোরাসদের মিউটেশন ভার্সন। তারা এদের শিকার খুঁজতে এবং শিকার খেতে সাহায্য করে। ববি বাইরে এসে স্পাইনোসরাসগুলোর উপর হামলা করতে থাকলে পিছন থেকে আচমকা একটা স্পাইনোসরাস এসে তাকে গিলে খেয়ে নেয়। এরই মাঝে অন্য একটা ডাইনোসর এসে জাহাজের উপর হামলা করলে ডানকান বুঝতে পারে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় কম গভীর জলে জাহাজটাকে নিয়ে যেতে হবে, যেখানে মোসেসোরাস পৌঁছতে পারবে। এদিকে টেরেসাকে রেডিওতে মেয়েদের সিগন্যাল পাঠাতে গেলে মার্টিন তাকে গোপন মিশন ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আটকে দেয়। টেরেসা ও মার্টিনের মধ্যে কথা কাটাকাটি হলে টেরেসা রেগে মার্টিনকে ধাক্কা দিলে সে নিজেও জাহাজ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে মার্টিন তাকে মরার জন্য ছেড়ে দেয়। টেরেসা জলে পড়ে গেলে জেভিয়ার তার প্রেমিকাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিলে রিউবেনও ইজাবেলাকে নিয়ে জলে লাফ দেয় এবং তারা বেনেট ডানকানদের থেকে আলাদা হয়ে যায়। তবে ভাগ্যের জোরে বেঁচে গেলেও সে তার পরিবারকে নিয়ে সমুদ্রের অন্যদিকে একটা পাহাড়ে উঠে আসে, যেখানে তারা ডাইনোসরদের হাতে অন্তত মরবে না। দেরি না করে তারা চলে যায় মার্টিনের বলা সেই গ্রাম খুঁজতে, যেখানে জিওথার্মাল পাওয়ার থাকায় বিপদ অনেক অংশেই কম। এদিকে তারা জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার ঠিক পরে আরও কয়েকটা স্পাইনোসরাস এসে ডানকানদের জাহাজের উপর হামলা করলে তারা একদম কোণ ঠাসা হয়ে পড়ায় ডানকান সবাইকে জাহাজ থেকে ঝাঁপ দিতে বললে তার কথা অনুযায়ী সবাই ঝাঁপ দেয় এবং ডানকান জাহাজটাকে দ্বীপের কাছে ল্যান্ড করায়। তবে ডাঙায় পৌঁছানোর পর হঠাৎ করে একটা স্পাইনোসরাস পিছন থেকে এসে নিনাকে শিকার বানায়। বেনেট জানায় সে এমার্জেন্সি টিমকে তাদের সুরক্ষার জন্য আগে থেকেই জানিয়ে রেখেছে। তারা সবসময় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে নজর রাখবে বেনেটরা কোথায় আছে, আর যদি বেনেটরা 24 ঘন্টা ধরে একই জায়গায় থাকে তাহলে তারা বুঝবে বেনেট মার্টিন সহ বাকিরা বিপদে আছে, ফলে তারা লোকেশনে এসে তাদের উদ্ধার করে নিয়ে যাবে। এইবার পালা ডাঙার সব থেকে বড় ডাইনোসর টাইটানোসরাসের ব্লাড স্যাম্পেল কালেক্ট করা। অন্যদিকে রিউবেনরা এখনো মার্টিনের বলা সেই গ্রাম খুঁজতে গিয়ে দিন পেরিয়ে রাত হয়ে এলেও খোঁজ না পেয়ে পাহাড়ের উপর বসে বিশ্রাম নেয়। রাতে ইজাবেলার ঘুম ভাঙলা দেখে সামনে একটা ছোট্ট অ্যাকুইলোপস ডাইনোসর। তাকে দেখে ইজাবেলার মনে হয় খিদে পেয়েছে, তাই ওর কাছে থাকা কিছু চকলেট দিয়ে তাকে পোষ্য বানিয়ে নেয়। সকাল হতে মার্টিনরা বেরিয়ে পড়ে টাইটানোসরাস খোঁজার জন্য। এরা যেহেতু তৃণভোজী তাই মানুষ শিকার করে এরা খায় না। তারা থাকে এমন জায়গায় যেখানে রয়েছে প্রচুর গাছপালা। তাই হাঁটতে হাঁটতে লম্বা ঘাসের একটা জায়গায় পৌঁছলে তারা বুঝতে পারে টাইটানোসরাসের রক্ত সংগ্রহ করতে আর তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এইসব ভাবতে ভাবতে খুব সাবধানে এগিয়ে গেলে ডানকান একটা আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে তার ধারণা একদম ঠিক, কারণ সামনেই রয়েছে দুটো বিশাল ডাইনোসরাস। তারা যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন লুমিস মহা উৎসাহে ডাইনোসরগুলোকে প্রথমবারের জন্য স্পর্শ করে, কারণ সে ভালোভাবে জানে এরা স্থলের সব থেকে বড় প্রাণী হলেও মানুষ এদের বন্ধু। বিনা দ্বিধায় লুমিস তাদের খুব কাছ থেকে খতিয়ে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এতদিন ধরে সে যাদের নিয়ে গবেষণা করে এসছে আর সে তাদের সাথেই সময় কাটাচ্ছে। এই সুযোগে বেনেট খুব সহজে টাইটানোসরাসের শরীরে সূঁচ ঢুকিয়ে ব্লাড স্যাম্পেল কালেক্ট করে নেয়। তারা যে মিশনে এসেছিল তার 2/3 এখন সফল হয়ে গেলেও তাদের আকাশে উঠতে থাকা সব থেকে বড় ডাইনোসরের রক্ত নেওয়া এখনো বাকি, তাই বেরিয়ে পড়ে তার খোঁজে। অন্যদিকে রিউবেনের পরিবার সেই কাল থেকে গ্রামের দেখা না পেয়ে ঘুরে চলেছে। তবে আজ তাদের সাথে একজন বাড়তি সদস্য রয়েছে, সেই ছোট্ট ডাইনোসরটা। ইজাবেলা ভালোবেসে তার নাম রেখেছে ডোলোরেস। এমনকি সে ঠিক করেই নিয়েছে সে তাকে ঘরে নিয়ে যাবে। যাওয়ার পথে হঠাৎ জেভিয়ার পাহাড় থেকে পা পিছলে পড়ে গেলে তাকে বাঁচাতে বাকিরাও নিচে পড়লে সামনে একটা নদী দেখতে পায়, আর নদীর ওপারে রয়েছে একটা ছোট্ট নৌকা। রিউবেনের পায়ের অবস্থা ঠিক না থাকায় টেরেসা ঠিক করে সে নদীর ওপারে গিয়ে নৌকাটা এইদিকে আনবে। তবে নদী পেরিয়ে যেতেই দেখতে পায় সেখানে একটা বিশাল টিরানোসরাস ঘুমিয়ে রয়েছে। সে একবার ঘুম থেকে উঠলে নিশ্চিত মৃত্যু। তাকে দেখে রিউবেন টেরেসাকে ফিরে আসতে বললেও সে কথা না শুনে সাহস করে নৌকার ভিতরে গেলে দেখে নৌকাটা ভাঙা, কিন্তু সেইখানে একটা এমার্জেন্সি র্যাফটের ব্যাগ খুঁজে পেলে সেটা টেনে নৌকার বাইরে এনে র্যাফটটা ব্যাগ থেকে বের করে খোলার সময় জোরে আওয়াজ হলে ডাইনোসরটার ঘুম ভেঙে যায়। এটা দেখেও সে মাথা ঠান্ডা রেখে খুব তাড়াতাড়ি র্যাফটটা নদীর এই পারে আনলে সবাই সেটায় চড়ে নদী পার করতে গেলে জলের আওয়াজ শুনে সেই ডাইনোসরের নজর তার দিকে পড়ায় সে ইজাবেলাদের পিছু করে এবং র্যাফট উল্টে দিলে তারা কোনো রকমে একটা পাথরের পিছনে আশ্রয় নিয়ে অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরে আসে। অন্যদিকে বেনেটরা ইতিমধ্যে পাহাড়ে পৌঁছে গেছে, যার কিছুটা নিচেই একটা ভাঙা মন্দিরের মতো গুহায় কোয়েটজাল কোটলাস তার বাসা বেঁধেছে।
তার আকার বেশ বড় এবং সে যেহেতু মাংসাশী তাই ঠিক করেছে এর থেকে সরাসরি ব্লাড স্যাম্পল নেবে না, বরং নেবে গুহার মধ্যে থাকা কোনো একটা ডিম থেকে। আর সেটা নিতে নিচে নামবে লুমিস, ক্যাপ্টেন লেক্লার্ক ও বেনেট। দড়ি বেয়ে তারা 500 ফিট উঁচু পাহাড় থেকে নেমে সেই গুহায় পৌঁছলে দেখে সেখানে অনেক কটাই ডিম রয়েছে। লুমিস ডিম থেকে রক্ত নেওয়ার সময় লেক্লার্ক পাহাড়ের গায়ে পেরে গুঁজতে থাকে যাতে তারা খুব সহজে উপরে উঠে আসতে পারে। কিন্তু তখনই সে বিশাল ডাইনোসর গুহায় ফিরে এলে লুমিস ও বেনেটের উপর ঝাঁপিয়ে পড়লে লুমিসের হাত থেকে স্যাম্পেলটা দূরে ছিটকে পড়ে। তাড়াহুড়োর মাঝে স্যাম্পেলটা পাহাড়ের নিচে পড়ে গেলে লুমিস সেটাকে নিতে গেলে দড়ি ছিঁড়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। যদিও ভাগ্য ভালো থাকায় সে একটা জলাশয়ে পড়লে প্রাণে বেঁচে যায়। কিন্তু পাহাড়ের উপরে ওঠার আগেই লেক্লার্ক শিকার হয় সেই ডাইনোসরের। যদিও তাকে নিয়ে শোক পালন করার মতো অবস্থা তাদের কারোরই নেই। তারা নিচে এসে লুমিসকে জীবিত দেখে তারা খুশি হয়ে শেষ স্যাম্পেলটা সংগ্রহ করে। অবশেষে 3টে প্রাণের বিনিময়ে 3টে স্যাম্পেল জোগাড় করে তাদের এই ভয়ঙ্কর মিশন সম্পূর্ণ হয়। অন্যদিকে রিউবেন তার পরিবার সহ র্যাফটে চড়ে একটা ল্যাবে আসে, আর এটাই সেই ল্যাব যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। তারা সেই ল্যাবে পৌঁছানোর সাথে মার্টিনরাও সেখানে পৌঁছলে বেনের জুতোর ছাপ দেখে রিউবেনের নাম ধরে চিৎকার করলে তাদের দেখা হয়। তবে সেখানে মার্টিনকে দেখে টেরেসা প্রচণ্ড রেগে চড়াও হলে মার্টিনের হাতে বন্দুক থাকায় সে কিছুই করতে পারে। ইতিমধ্যে বেনার তার গোপন রেস্কিউ টিমকে খবর পাঠিয়ে দেয়। হঠাৎ তখন জেনারেটরের মাধ্যমে আলো জ্বলতে লাগলে কিছু বুঝে ওঠার আগেই মিউটেন্ট প্রজাতির বেশ কিছু ডাইনোসর তাদের উপর আক্রমণ করলে রিউবেনের পরিবার ল্যাবের একটা রুমে আশ্রয় নেয় এবং বাকিরা যেই দিকে পারে পালায়। ততক্ষণে ডাইনোসরটা তাদের দিকে তেড়ে মার্টিনকে গাড়ির নিচ থেকে বের করে আছড়ে ফেলে দেয়। এদিকে রিউবেনের পরিবার যেখানে ছিল সেখানে আরেকটা ডাইনোসর চলে আসলো। রিউবেন সবাইকে নিয়ে একটা সুড়ঙ্গের মধ্যে পালায়। ডানকান ও লুমিসও সুড়ঙ্গ সম্পর্কে জানতে পারে যে এটা সমুদ্র অব্দি যায় এবং সেখানে একটা নৌকা বাঁধা আছে। এর মধ্যেই তাদের বাঁচাতে চপার চলে আসলে লুমিস ফ্লেয়ার গান দিয়ে চপারকে সিগন্যাল দেয়। তখনই ল্যাবের সব থেকে বিপজ্জনক আবিষ্কার ডিরেক্স বেরিয়ে এসে চপারটা ধ্বংস করে দেয় এবং তাতে ল্যাবে আগুন লেগে গেলে প্রাণ বাঁচানোর জন্য ডানকান, বেনেট ও লুমিস ম্যানহোলের মধ্যে প্রবেশ করে যেখানে রিউবেনের পরিবার লুকিয়েছিল। তারা রিউবেনদের সাথে কথা বলে ঠিক করলো যে এই সুড়ঙ্গ বরাবর সমুদ্রের দিকে যাবে। এদিকে মার্টিন কাউকে কিছু না বলেই স্যাম্পেলগুলো নিয়ে গাড়ি করে সমুদ্রের দিকে যেতে থাকলে ডিরেক্স তাকে শিকার বানায়। তবে ব্লাড স্যাম্পেলের ব্যাগটা হাত থেকে ছিটকে সুড়ঙ্গের মধ্যে থাকা একটা লোহার দরজার বাইরে চলে যায়। মার্টিন ছাড়া বাকিরা সুড়ঙ্গ ধরে লোহার গেটের সামনে পৌঁছয় যেটা কন্ট্রোল প্যানেল দিয়ে লক করা ছিল। ইজাবেল যেহেতু বাচ্চা মেয়ে তাই সে দরজার গ্রিলের ফাঁক দিয়ে বাইরে এসে সে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে গেটটা খুলে দেয়। এতে সবাই ফ্রি হয়ে গেলেও ততক্ষণে ডিরেক্স চলে আসে আর সেখানে মার্টিনের কাছে থাকা স্যাম্পেলের ব্যাগটা খুঁজে সমুদ্রের ধারে সে নৌকায় পৌঁছায়। ততক্ষণে ডিরেক্স ইজাবেলের উপর হামলা করতে এলে ডানকান প্রাণের পরোয়া না করে ফ্লেম নিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে ডিরেক্স ইজাবেলাকে ছেড়ে ডানকানের পিছু করে। বেনেট এই সুযোগে নৌকাটা চালু করে ডিরেক্সের হাত থেকে বেঁচে যায়। তবে বেনেট সহ বাকিরা যখন ডানকানের এই আত্মবলিদান নিয়ে শোক পালন করছিল তখনই তারা দূরে একটা ফ্লেয়ার গান দেখতে পায়। আসলে ডানকান ডিরেক্সের হাতে মারা যায়নি এবং সে এই ফ্লেয়ার গানের সিগন্যাল দেখে বুঝতে পারে সে এখনো জীবিত এবং তাকে উদ্ধার করলে সবাই মিলে ফিরে আসতে থাকে শহরের দিকে। বেনেট ও লুমিস সিদ্ধান্ত নেয় তারা ডাইনোসরের ব্লাড স্যাম্পেলগুলো মার্টিনের কোম্পানিকে দেবে না, বরং তারা এই স্যাম্পেলগুলো নিয়ে ওষুধ বানিয়ে তা কোনো পেটেন্ট ছাড়াই পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করবে, যাতে এই ওষুধগুলো শুধু বড় লোকদের জন্য না বরং সবার কাছেই পৌঁছায়। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের অ্যাডভেঞ্চার মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ।